হ্যালো স্টুডেন্টস, তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার আর মাত্র একটা দিন বাকি। তো এই শেষ দিনে আমরা সামান্য কিছু ইম্পর্টেন্ট এরিয়া নিয়ে একটা ছোট্ট ডিভিশন সেশন করছি, যেখানে আমরা 2019 সাল বা 2015 সালের ক্লার্কশিপ পরীক্ষাতে আসা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, পার্টিকুলারলি ফ্রম স্ট্যাটিক জিকে এবং সামান্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কিছু প্রশ্নপত্র দেখব। অর্থাৎ পুরনো প্রশ্নপত্র নয়, কিন্তু পুরনো প্রশ্নপত্রের ধাঁচে তার উপরে বেস করে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে বা কোন কোন এরিয়াগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেইটা আমরা লাস্ট মিনিট রিভিশনের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো, আর সময় নষ্ট না করে শর্টকাট আজকে সেশনটা আমরা শুরু করি। প্রথমেই আমরা চলে আসছি যে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার বেসড একটা কন্টেন্ট এখানে কথা বলার চেষ্টা করছি। যেমন ধরো গত বছর দেখা গেছিল বা গতবারে কি হয়েছিল না হচ্ছে, আমাদের এখানে বিএসএফ এর সম্পর্কে একটা প্রশ্ন করতে চেয়েছিল যে আমাদের যে বিভিন্ন ইন্দো পাকিস্তান বর্ডার রয়েছে বা ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, তাকে কে গার্ড দেয়। তো তার উত্তর ছিল বিএসএফ। তাহলে হোম মিনিস্ট্রির যে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, যার মধ্যে বিএসএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, দিল্লি পুলিশ রয়েছে, আসাম রাইফেলস রয়েছে, তো তাদের মধ্যে থেকে কিন্তু বিএসএফ এর সঙ্গে সঙ্গে কিন্তু ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, তাদের কথাও কিন্তু পরীক্ষায় জানতে চাইতে পারে যে আমাদের এখানে যে ইন্দো টিবেটান বর্ডার রয়েছে বা এই যে ইন্দো অরুণাচল প্রদেশ যে বর্ডার রয়েছে বা বা বাচ্চা যে যে চীন সীমান্তের বর্ডার রয়েছে, সেইখানটাতে গার্ড কে দেয়, তার উত্তর কিন্তু হচ্ছে আইটিবিপি, যার ফুল ফর্মটা হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এবং এরা সবাই কিন্তু সম্পূর্ণভাবে হোম মিনিস্ট্রির অন্তর্গত। এরা কিন্তু কোনোভাবেই ডিফেন্স মিনিস্ট্রির সঙ্গে এদের কোনো রকম যোগ নেই। মানে ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স পড়ে, কিন্তু এই যে আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, দিল্লি পুলিশ, এরা সবাই কিন্তু হচ্ছে হোম মিনিস্ট্রির অন্তর্গত। এবার এখান থেকে কিন্তু দেখো ডাইরেক্ট কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, প্রায় 3 থেকে 4টে ডাইরেক্ট কোশ্চেন তোমরা এখান থেকে পেতে পারো। কিন্তু প্রফিট কোথায়? না, প্রফিটটা হচ্ছে যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ইনডিরেক্ট কোশ্চেন বা রিলেটেড কোশ্চেন এখান থেকে পাওয়া যায়, যাদের মধ্যে তোমরা কিন্তু শেষ দিনে খুব ভালো করে দেখে নেবে যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, তাদের বর্তমান চিফের নাম, কারণ আর্মি চিফ চেঞ্জ হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ চেঞ্জ হয়েছে এবং নেভি চিফও সামনে চেঞ্জ হবেন। তো প্রেজেন্ট নেভি চিফ, আর্মি চিফ, এয়ারফোর্সের চিফ কে আছেন? এই চিফ বলতেই একটা শব্দ আমাদের মাথায় আসে, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই পোস্টটা কিন্তু এর দুরকম উত্তর হতে পারে। এক, যদি পিএসসি প্রিভিয়াস আমাদের এবছরের পরীক্ষার প্রশ্নপত্র কিছুদিন আগে বানিয়ে থাকে, তাহলে কিন্তু উত্তর হবে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন দিন কয়েক আগে বানানো হয়ে থাকে, তাহলে কিন্তু পরীক্ষার উত্তর হবে সঞ্জয় খান্না। অপশন দেখে আনসার করবে যে সঞ্জয় খান্না আছে না ডিওয়াই চন্দ্রচূড় আছে। এবার তোমাদের ব্যাড লাক হলে ডিওয়াই চন্দ্রচূড় এবং সঞ্জয় খান্না দুটোই অপশনে থাকতে পারে। এবার পিএসসি কোনটা আনসার নেবে সেটা পিএসসি জানে। তো তারপরে এখানে ছিল হচ্ছে গতবার কিছু বিখ্যাত প্লেয়ার বা যারা পশ্চিমবঙ্গ থেকে যোগ রয়েছে বা যারা গতবারে অলিম্পিকে ভালো পারফর্ম করেছেন বা কমনওয়েলথ গেমস থেকে সোনা বা রূপো নিয়ে এসছেন, তারা কে কোন খেলার সঙ্গে যুক্ত জানতে চাওয়া হয়েছিল। তো সেইটাকে মাথায় রাখলে কিন্তু এবছর যারা অলিম্পিক থেকে মেডেল নিয়ে এসছেন, যেমন ধরো হচ্ছে যে নীরাজ চোপড়া। তো এই নীরাজ চোপড়ার কথাটা আমরা এখান থেকে জানতে পারছি, নাম্বার ওয়ান। তো নীরাজ চোপড়া হচ্ছে জ্যাভলিন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো হচ্ছে মানু ভাকের, যিনি হচ্ছেন শুটিং এর সঙ্গে যুক্ত। অমিত ফাঙ্গাল, যিনি বক্সিং এর সঙ্গে যুক্ত। স্বপ্নিল কুশালে, যিনি শুটিং এর সঙ্গে যুক্ত। এর সঙ্গে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে করিয়ে দিই যে 6খানা মেডেল ইন্ডিয়া পেয়েছিল হচ্ছে ফ্রম অলিম্পিক্স, যেখানে 5টা ব্রোঞ্জ ছিল, একটা সিলভার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে 29খানা মেডেল কিন্তু তারা প্যারা অলিম্পিক্স থেকে পেয়েছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যে অলিম্পিকের কে কোন মেডেলটা পেয়েছেন, এটা কিন্তু জেনে রাখার দরকার, কারণ এখান থেকে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই কোশ্চেনটা খুব ভালোভাবে আসে। গত বছরের কোশ্চেনে আমরা দেখেছি যে জয়দীপ মুখার্জি বলে একজন বিখ্যাত প্লেয়ারের নাম আমরা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত। তো জয়দীপ মুখার্জি অ্যাকচুয়ালি বাংলার একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। তো সেই রকম ভাবে যোগ দিলে কিন্তু দিব্যেন্দু বড়ুয়া বাংলা থেকে প্রথম চেসের গ্র্যান্ড মাস্টার, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং তার ওপর, তার লাইফের ওপরে কিন্তু সম্প্রতি দেখবে পুজোর সময়তে দাবারু বলে একটি সিনেমা বেরিয়েছিল, ঠিক আছে। মাথায় থাকে যেন দিব্যেন্দু, সরি,
না তার লাইফের ওপর না, তাকে অ্যাজ আ কোচ হিসেবে দেখিয়ে দাবারু সিনেমাটা বেরিয়েছিল। কিন্তু সেই দাবারু সিনেমাটা আসলে আমাদের আরো একজন বিখ্যাত বাঙালি গ্র্যান্ড মাস্টার, নাম হচ্ছে সূর্য শেখর গাঙ্গুলি, তার লাইফের ওপরে বেস করে এই দাবারু সিনেমাটা কিন্তু বেরিয়েছিল। আচ্ছা, তারপর ধরো আমাদের কিছু পরিবেশ দূষণ সংক্রান্ত প্রশ্ন প্রত্যেকবার করা হয়। তো গত বছরও কিন্তু গ্রিন হাউস গ্যাস নিয়ে কোশ্চেন ছিল, এবছরও কিন্তু পরিবেশ দূষণ নিয়ে প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। এবং এই যে আমাদের চারপাশে যত আইসবার্গ রয়েছে বা বলছে হিমবাহ রয়েছে, সেগুলো কিন্তু গলে যাচ্ছে, এবং সেগুলো গলে যাওয়ার মেন কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবং এদের মধ্যে যে গ্যাসটা এর জন্য সবচেয়ে বেশি দায়ী তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, যার গ্রিন হাউস গ্যাস পোটেনশিয়াল হচ্ছে 1। এবং এখানে কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে যে ক্লোরোফ্লুরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, এটা কিন্তু হচ্ছে রেফ্রিজারেটর বা এসির মধ্যে ব্যবহার করা হয় অ্যাজ আ কুল্যান্ট, এবং এটা কিন্তু একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। এটা কিন্তু যেন আমাদের কাছে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো গতবারের প্রশ্ন করা হয়েছিল লিওনেল মেসি কোন দেশ থেকে খেলছেন। তো এবারেও কিন্তু দেখবে যে যে খেলোয়াড় আমাদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তার নামটা পরীক্ষা জানতে চাইতে পারে। তো এবছরে কিন্তু স্পেন থেকে রড্রি বলে একটি প্লেয়ার, মাঝমাঠের প্লেয়ার, সেই রড্রিকে কিন্তু ব্যালন ডিওর পুরস্কার দেওয়া হয়েছে, সে স্পেন থেকে খেলছে। এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র যে রিয়েল মাদ্রিদে খেলে, তার নামটা কিন্তু 2 নম্বরে ছিল। তো সেই নামটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এখানে যদি আমার স্পেনের কথা আসে, তখন কিন্তু মনে রাখতে হবে যে ইউরো কাপ, এই ইউরো কাপ চ্যাম্পিয়ন কিন্তু এবছরে হয়েছে কে, না স্পেন। এটাও কিন্তু মনে রাখাটা দরকার যে তারা ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ 2024 চ্যাম্পিয়ন কিন্তু স্পেন হয়েছে। 2024 অলিম্পিক্স খেলা হয়েছে কোথায়, প্যারিসে। 2024 প্যারা অলিম্পিক খেলা হয়েছে কোথায়, না প্যারিসে। 2028 অলিম্পিক্স কোথায় হবে, না লস অ্যাঞ্জেলিসে। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কোথায়, না ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে। 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপটা কোথায় হবে, না পর্তুগাল, পর্তুগালে খেলা হবে 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। পর্তুগালের সঙ্গে রয়েছে মরক্কো, পর্তুগাল, মরক্কো এবং স্পেন, এই তিনটে দেশে কিন্তু হচ্ছে 2030 সালের ওয়ার্ল্ড কাপ খেলা হবে। তো এইরকম প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে পরীক্ষাতে আসে যে আগামী কোন কোন খেলা কোথায় কোথায় কোন কোন সময় হবে। আচ্ছা, গতবারে কিন্তু লোকসভায় কতগুলো সিট জানতে চাওয়া হয়েছিল, তাহলে এবছরে কিন্তু রাজ্যসভার সিট অর্থাৎ 252খানা সিট, লোকসভার কোশ্চেন রিপিট হতে পারে 545টা সিট, এবং পশ্চিমবঙ্গের স্টেট অ্যাসেম্বলির সিট হচ্ছে বা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা সিট হচ্ছে 294টা। এই কোশ্চেনও কিন্তু আমাদের কাছে পরীক্ষাতে আসতে পারে, এটা কিন্তু মাথায় যেন থাকে যে এই তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে হচ্ছে যে রাজ্যসভাতে 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারেন, এবং লোকসভাতে অ্যাকচুয়ালি ভোট হয় 543খানা সিটে। কিন্তু কি হচ্ছে এই মুহূর্তে দুটো যে নমিনেশন ছিল প্রেসিডেন্টের, সেটাকে কিন্তু একদম ভাবে আমাদের কি হচ্ছে না, মানে হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন কিন্তু আর লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির পক্ষ থেকে কাউকে আর নমিনেট করা যায় না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জিকের মধ্যে আসতে পারে, আবার জিএস পেপারও আসতে পারে, যে কোনো এক জায়গায় কিন্তু দিস কোয়েশ্চেন্স ক্যান কাম। তো এরপরে কি আছে না, এরপরে হচ্ছে যে গত বছরে কিন্তু ইউনেস্কোর হেডকোয়ার্টার জানতে চেয়েছিল, ঠিক আছে। তো ইউনেস্কোর হেডকোয়ার্টার জানতে চেয়েছে, তো তার জন্য তোমরা কিন্তু শেষ দিনে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, WHO, এবং তার সঙ্গে হচ্ছে যে তোমরা হচ্ছে ইউনিসেফ, এবং সঙ্গে হচ্ছে UNDP, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট UNEP, এই কটার হেডকোয়ার্টার জেনে নেবে। এদের মধ্যে কিন্তু যে কোনো একটা পরীক্ষাতে আসতেই পারে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, এদের মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা পরীক্ষায় পাওয়ার চান্স খুব 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 বেশি। গতবারে কোশ্চেন করা হয়েছিল যে আমাদের তৎকালীন বা রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার আগে কোন দপ্তরের দায়িত্বে ছিলেন। তাহলে এবারে রাষ্ট্রপতি যিনি, তার নাম হচ্ছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সেই দ্রৌপদী মুর্মু কিন্তু রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর ছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, গত বছরের প্রশ্নকে মাথায় রাখলে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষাতে আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এখান থেকে প্রশ্ন হয় যে গত যে যিনি ছিলেন শ্রী রামনাথ কোবিন্দ, সেই রামনাথ কোবিন্দকে কিন্তু একটা বিখ্যাত কমিটির চেয়ারপারসন করা হয়েছে, যার নাম হচ্ছে
ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং সেই কমিটি কিন্তু আমাদের দেশে 2029 সাল থেকে এক দেশ এক ভোট এই বিষয়ে কিন্তু তাদের মত দান করেছে, এবং তারা কিন্তু এক দেশ এক ভোটের সপক্ষেই সওয়াল করেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিছু বিখ্যাত বিখ্যাত বই যা সেই বছরে লেখা হয়ে থাকে তার থেকে প্রশ্ন আসে। তো ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণ মূর্তি এবং তার ওয়াইফ সুধা মূর্তি, তাদের লাভ লাইফের ওপর একটা বই বেরিয়েছে, বইয়ের নাম হচ্ছে আনকমন লাভ। ঠিক আছে, লিখেছেন কিনা চিত্রা ব্যানার্জি দিভাকারুণী বলে একজন লেখিকা, খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে মাথায় রাখবে সালমান রুশদির লেখা একটা বইয়ের নাম হচ্ছে নাইফ। এইটা কিন্তু সালমান রুশদির ওপরে কিছুদিন আগে জীবন মানে একদম মানে খুব আত্মঘাতী প্রাণঘাতী হামলা হয়, তো তার ওপরে কিন্তু সালমান রুশদি এই বইটা লিখেছেন। তো এই বইটার নামও কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে সঙ্গে প্রাক্তন আর্মি চিফ বা প্রাক্তন আর্মি জেনারেল মনোজ মুকুন্দ নারভানে একটা বই লিখেছেন, সে বইটার নাম হচ্ছে 4 স্টার্স অফ ডেস্টিনি। এই জায়গাটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এর সঙ্গে তোমাদেরকে বলে দিই যে এই বছরে যতগুলো প্লেয়ারদের অটোবায়োগ্রাফি বেরিয়েছে শেষ দিনে, অর্থাৎ 15 তারিখ বা 16 তারিখ, যার যেদিন পরীক্ষা আছে তার আগে প্লেয়ারদের অটোবায়োগ্রাফি এবছরে 3 থেকে 4টে আছে, যাদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের অটোবায়োগ্রাফি আছে, তা কুত্তি ক্রিকেট স্টোরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট হবেই হবে। ঠিক আছে, আচ্ছা, শশী থারুর পিএসসির খুব পছন্দের লেখক। তো শশী থারুর গত বছর একটা বই লিখেছেন, এটা কিন্তু এবছর লেখেননি, 2023 একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে আম্বেদকর আ লাইফ। শশী থারুর বই লিখলে পিএসসির প্রশ্ন কিন্তু বারে বারে আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দালাই লামা কোথায় থাকেন জানতে চাওয়া হয়েছিল। তো দালাই লামা থাকেন হচ্ছে ম্যাকলেটগঞ্জে। তো এটা কিন্তু হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে একটা শহর আছে যার নাম হচ্ছে ধর্মশালা, এবং সেই শহরটা বা সেই জায়গাটা কিন্তু হচ্ছে যে তিব্বতের উইন্টার ক্যাপিটাল। তিব্বতের উইন্টার ক্যাপিটাল, সামার ক্যাপিটাল হচ্ছে লাসা, উইন্টার ক্যাপিটালটা হচ্ছে ধর্মশালা। এটা কিন্তু ভারত সরকার তিব্বত সরকারকে এখানে দিয়েছে, এবং এই জায়গাতে কিন্তু দালাই লামা, সেই দালাই লামার আসল নাম জানতে চাওয়া হতে পারে, যার আসল নাম এই মুহূর্তে হচ্ছে তেনজিন গায়াৎসো। কেন আসল নাম বলছেন স্যার? কারণ তিনি কিন্তু 1900 বলতে পারো যে 69 সালের রামান ম্যাগসেসে পুরস্কারটা 2023 সালে গ্রহণ করেছেন। 1962 সালে ইন্দো চায়না ওয়ার যখন হয় তখন তিব্বত চীন আক্রমণ করে। তো তিব্বত যখন চীন আক্রমণ করে তখন তিব্বতীদের বাঁচাবার উদ্দেশ্যে তিনি কিন্তু পালিয়ে আসেন ভারতবর্ষে। তো সেই জন্য তাকে রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার গতবারের কোশ্চেন ছিল যে এদের মানে 4টে পার্সনের নাম বলা আছে, এদের মধ্যে কে বিখ্যাত ভাস্কর নন। সেইটা সূত্র ধরে বলতে পারি যে পশ্চিমবঙ্গের বিখ্যাত ভাস্করদের মধ্যে চিন্তামণি কর একজন, রামকিঙ্কর বেদ একজন, তারা হচ্ছেন বিখ্যাত বিখ্যাত ভাস্কর যারা মূর্তি তৈরি করতেন। এছাড়াও কিন্তু তোমরা মাথায় রাখবে যে কালীঘাট পটচিত্র তার মানে তার সৃষ্টিকর্তা হচ্ছেন শ্রী যামিনী রায়। ভারত মাতা বলে একটি ছবি আঁকা হয়, তার নাম, তার যে সৃষ্টিকর্তা অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর, তা তিনি কিন্তু ভারত মাতা এই নামে একটা বিখ্যাত ছবি এঁকেছেন, এবং এটা কিন্তু পরীক্ষায় বহুবার পিএসসিতে প্রশ্ন এসেছে যে ভারত মাতা ছবিটা কার ড্রয়িং করা। আচ্ছা, তারপরে চলে আসছি যে গ্রেটা থুনবার্গ 2019 সালের বিখ্যাত এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। তো এবছরে ইন্ডিয়া থেকে দুজন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট তারা কিন্তু পুরস্কার পাচ্ছেন, নাম হচ্ছেন আলোক শুক্লা, যাকে কিন্তু হচ্ছে গ্রিন নোবেল দেওয়া হয়েছে। গ্রিন নোবেল, ঠিক আছে, গ্রিন নোবেল দেওয়া হয়েছে। তো সেই পুরস্কারটার নাম হচ্ছে হুইটলি গোল্ডম্যান অ্যাওয়ার্ড। ঠিক আছে, হুইটলি গোল্ডম্যান অ্যাওয়ার্ড, আলোক শুক্লা পুরস্কার পাচ্ছেন হুইটলি গোল্ডম্যান অ্যাওয়ার্ড। এবং পূর্ণিমা দেবী বর্মন, ইনি কিন্তু হচ্ছেন মানে আলোক শুক্লা কেন পাচ্ছেন না, ছত্তিশগড়ে হাসদেও বলে একটি অরণ্য আছে, সেই অরণ্যটাকে প্রোটেক্ট করবার জন্য আলোক শুক্লা লাস্ট 10 বছর লড়াই করছেন, তার জন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং পূর্ণিমা দেবী বর্মন, তাকে কিন্তু হচ্ছে গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক বলে একটি পাখি রয়েছে ভারতবর্ষে, যা কিন্তু বর্তমানে বিলুপ্ত প্রায়। সেই বিলুপ্ত প্রায় পাখিটার কনজারভেশনের জন্য তিনি লড়াই করছেন আসাম থেকে। তো সেই কারণে কিন্তু গ্রেটার তাকেও কিন্তু গ্রিন অস্কার দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই দুখানা পুরস্কার কিন্তু দেখে নেবে যে আলোক শুক্লা কি পুরস্কার পেয়েছেন, পূর্ণিমা দেবী বর্মন কি কি পুরস্কার পেয়েছেন, এরা কিন্তু এই মুহূর্তে বাজারে খবরে থাকা মানুষ। অরুন্ধতী রয়, যাকে ভারত সরকার ইউএপিএ অর্থাৎ আরবান নকশালিজম অ্যাক্টে অভিযুক্ত করেছে, তিনি বর্তমানে এবছরে 2024 সালের পেন পিন্টার পুরস্কার পেয়েছেন।
এবং এবং তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম বুকার প্রাইজ পাওয়া লেখিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার একটা বিখ্যাত বই হচ্ছে গড অফ স্মল থিংস। এই বইটার জন্য তাকে কিন্তু বুকার পুরস্কার দেওয়া হয় এবং এই বইটা পিএসসির ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ে। এবার যদি জ্ঞান, আমরা এখানে বুকার প্রাইজ পড়লাম, তার সঙ্গে সঙ্গে কিছু জিকে পড়ে নেবো। জি শঙ্কর কুরুপ হচ্ছেন ভারতবর্ষের প্রথম জ্ঞানপীঠ বিজেতা। প্রথম সাহিত্য একাডেমি পেয়েছিলেন মাখনলাল চতুর্বেদী। এবার এখানে কিন্তু যদি আমি পড়ি তাহলে কিন্তু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। এবং জীবনানন্দ দাশ, তিনি কিন্তু প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমান রেলওয়ে মিনিস্টার, তো তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। তোমাদের এখানে কাজ হবে যে প্রাইম মিনিস্টার, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, তারপর ধরো হচ্ছে ফিনান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং সঙ্গে হচ্ছে হোম মিনিস্টার। এই কটার নাম কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে জেনে নেবে, যে প্রাইম মিনিস্টার, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। তো ফরেন অ্যাফেয়ার্স যদিও গত বছর দুবার দু শিফটেই চলে এসছে, এস জয়শঙ্কর নাম, আর আসবার চান্স খুব কম। তার জায়গাতে ফিনান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং সঙ্গে হচ্ছে হোম মিনিস্টার, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার নামটা জানতে হবেই হবে। ঠিক আছে। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ, তাকে বলা হচ্ছে যে ভারতের হকির জাদুকর। এই এই শব্দগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস কোয়েশ্চেন্স আর ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতবর্ষের হকির জাদুকর কাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ। ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে। এবং সম্প্রতি কিন্তু রাজীব গান্ধী খেল রত্ন, তার নামে দেওয়া হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। আচ্ছা, তো ভারতবর্ষ কিন্তু হচ্ছে কমনওয়েলথ কান্ট্রিগুলোর মধ্যে পড়ে, সেই জন্য ভারতবর্ষে কিন্তু হাই কমিশনার পোস্টটা আছে। সেই এই হাই কমিশনার কনটেক্সটটা গত বছরের কোশ্চেন ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার গত বছরে কিন্তু কিছু বিদেশি প্লেয়ারের নাম জানতে চাওয়া হয়েছে ক্রিকেট থেকে, যাদের মধ্যে একজন হচ্ছে কেশব মহারাজ। তো ভারতীয় বংশোদ্ভূত, তো সেই জন্য তার তার নামটা জানতে চাওয়া হয়েছে 2019 সালে। কিন্তু এবছর দেখবে যে ভারতবর্ষের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে যাওয়ার পেছনে মাইকেল স্যান্টনার এবং আজাজ পাটিলের খুব ভূমিকা আছে। তারা নিউজিল্যান্ডের প্লেয়ার। এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতেই পারে যে অমুক প্লেয়ারটি কোন দেশ থেকে খেলেন। আচ্ছা, তো গত বছরের কোশ্চেন ছিল হচ্ছে যে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মানে ইকোনমিক্যাল স্ট্র্যাটেজি কে গ্রহণ করেছেন। তো এবার যদি প্রশ্ন করা হয় যে এলপিজি স্ট্র্যাটেজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই এলপিজি স্ট্র্যাটেজিটা কে গ্রহণ করেছেন, তার উত্তর হচ্ছে নরসিমহা রাও এর আমলে এই এলপিজি স্ট্র্যাটেজি তৈরি হয় এবং সঙ্গে তার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন হচ্ছেন মনমোহন সিং। তো রাও মনমোহন মডেলটা হচ্ছে এই এলপিজি স্ট্র্যাটেজির পেছনে দায়ী। ইকোনমি থেকে প্রশ্ন প্রায় আসে না বললেই চলে, বাট এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এর সঙ্গে মাথায় রাখতে হবে যে পিউরা স্কিম, পিউরা প্রভিশন অফ আরবান অ্যামেনাইটিস ইন রুরাল এরিয়াস, এটা কিন্তু হচ্ছে এপিজে আব্দুল কালাম সাহেবের ব্রেন চাইল্ড। আচ্ছা, এবার ভারতবর্ষ প্রথম কবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত করেছিল, উত্তর ছিল 2010 সালে। এটা গতবারের কোশ্চেন ছিল। তাহলে এবছরে কবে ইন্ডিয়াতে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা হয়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে ফার্স্ট টাইম খেলা হয়েছে 2011 সালে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কে প্রথম, হোমি জাহাঙ্গীর ভাবা পরীক্ষায় এসেছিল। তাহলে ইসরোর প্রথম চেয়ারম্যান কে, না বিক্রম সারাভাই। এই তথ্যগুলো কিন্তু জানাটা ভীষণভাবে জরুরি। এবং বিক্রম সারাভাইয়ের সঙ্গে যাদের নাম জড়িয়ে আছে তাদের নাম হচ্ছে মৃণালিনী সারাভাই এবং মল্লিকা সারাভাই। তারা কোন কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত সেটা একবার করে জেনে নেবে। ঠিক আছে, ওকে। আর ডান্স ফর্মের বলতে গেলে কিন্তু মনে রাখবে যে কথকটা খুব ভালো করে দেখবে, মোহিনীআট্টমটা খুব ভালো করে দেখবে এবং সঙ্গে ভরতনাট্যম, এইটা কিন্তু খুব ভালো করে দেখবে। এদের ডান্সার্স গুলো কিন্তু পরীক্ষায় জানতে চায়। এবং রাজ্য জানতে চাইলে কিন্তু কুচিপুড়ি, এই ডান্সটার কোন রাজ্য থেকে এসছে, এটা কিন্তু অনেকবার জানতে চাওয়ার প্রশ্ন রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্টেট হাইকোর্ট, অর্থাৎ রাজ্য হাইকোর্ট, তার চিফ জাস্টিসকে কে নিয়োগ করতে পারেন, এরকম প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে। তো তো সেই চিফ জাস্টিসকে নিয়োগ করতে পারেন কে, প্রেসিডেন্ট, কিন্তু তিনি একা পারেন না। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, তার সঙ্গে কনসাল্ট করে কিন্তু এই মানে যে কোনো রাজ্যের হাইকোর্টের প্রধানকে নির্বাচিত করা হয়। গত বছর কোশ্চেন করা হয়েছিল যে অশনি সংকেত বইটি কার লেখা, তাহলে এবছরে কিন্তু প্রশ্ন আসতে পারে সত্যজিৎ রায়ের সিনেমা অনুযায়ী গণদেবতা বইটি কার লেখা। তো গণদেবতা, ধাত্রীদেবতা, গণশত্রু সবই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমাদেরকে বলবো যে মানিক বন্দ্যোপাধ্যায়,
তার লেখা কিছু বইয়ের নাম দেখে নেবে। মানিক বন্দ্যোপাধ্যায়, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইনি কিন্তু পরীক্ষার অ্যাসপেক্টে, ক্লার্কশিপের অ্যাসপেক্টে খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার ধরো হচ্ছে পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত বই, সে লিখে দিয়েছি। সমরেশ বসু, এই নামটা গতবারের এই কোশ্চেনটারই অপশানে ছিল। তো সমরেশ বসু একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে প্রজাপতি, অথবা বিবর বলে একটি বই রয়েছে, সে মানে এটাও কিন্তু সমরেশ বসুর বই। কিন্তু সমরেশ বসু পাল্টে গিয়ে যদি সমরেশ মজুমদার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের উত্তরাধিকার বলে একটি বই রয়েছে, এবং তারপরে কালবেলা বলে একটা বই রয়েছে। কালবেলা বইটা কিন্তু একদম বিখ্যাত বই। কালবেলা, উত্তরাধিকার এবং হচ্ছে মৌসলকাল, এই তিনটে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিলজি বলা হয়। এই বইগুলো মাথায় রাখবে। এবং সঙ্গে আমি বলবো যে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা, অর্থাৎ আশাপূর্ণা দেবী, তার লেখা বইয়ের নাম একটু মনে রেখো। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এবং সঙ্গে হচ্ছে মহাশ্বেতা দেবী, যিনি 1084 মা বইটি লিখেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাশ্বেতা দেবী, মহিলাদের নিয়ে কিন্তু প্রশ্ন আজকাল প্রচুর আসছে। বাট সঙ্গে আরো আছে হচ্ছে মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবীর লেখা বইয়ের নাম হচ্ছে নহন্যতে, যা একটা ইংরেজি বই থেকে নেওয়া হয়েছে, মির্জা এলিয়াদের লেখা লা নুই বেঙ্গলি। এই তিন দেবীর লেখা বইয়ের মধ্যে একটা প্রশ্ন তোমরা পেতেই পারো। আচ্ছা, গতবার কোশ্চেন করা হয়েছে যে আর্টিকেল 370 নিয়ে, তো এবছরও কিন্তু একটা এরকম আর্টিকেল বাজারে ঘুরছে, যা কিন্তু পিএসসি প্রিভিয়াস 2-3টে পরীক্ষায় চলে এসছে অলরেডি, তাকে আবার রিপিট করছি। আর্টিকেল নাম্বার 142-কে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছেন যে এইটাকে কিন্তু বলা যেতে পারে আইডিয়া অফ কমপ্লিট জাস্টিস, অর্থাৎ কোনো একটা সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই আর্টিকেল নাম্বার 142। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রেসিডেন্ট হলেন, তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু জো বাইডেনকে সরিয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসবার মতো জায়গায় রয়েছে, যদি রিসেন্টলি পরীক্ষায় পিএসসি কোশ্চেন করে থাকে তবেই, আদারওয়াইজ কিন্তু আসবার জায়গা নেই। আচ্ছা, নোবেল প্রাইজ নিয়ে কিন্তু মনে রাখবে যে হ্যান ক্যাং নোবেল প্রাইজ জিতেছেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং তিনি কিন্তু হচ্ছে লিটারেচারে জিতেছেন। এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 চ্যাম্পিয়ন হচ্ছে কিনা অস্ট্রেলিয়া, টি20 ওয়ার্ল্ড কাপ 2024 চ্যাম্পিয়ন হচ্ছে কিনা ভারত। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সম্প্রতি আমাদের এখানে হচ্ছে কিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের চেয়ারপারসনের নাম জানতে চাওয়া হয়। সেই চেয়ারপারসনের নাম যখন জানতে চাওয়া হচ্ছে, তখন কিন্তু ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তার নাম জানতে চাইতে পারে। কারণ গতবারে আইএমএফ এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভার নাম জানতে চেয়েছিল, তো এটা পরীক্ষায় এসে গেছে, আর হয়তো আসবে না। কিন্তু যেহেতু মাল্টিপল শিফটে এক্সাম, তাই আসার চান্স অনেকগুলো। বা এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারপারসন কিনা মাসাতসুগু আসাকাওয়া, এই তিনটের মধ্যে একটা কোশ্চেন তোমরা কিন্তু পেতেই পারো, এবং পাওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, এবার ধরো যে বাংলাদেশে কেন প্রবলেম হচ্ছে, যে সরকারি চাকরি বা সেদেশের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিন্তু মানে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, এবং সেই জন্য প্রবলেম তৈরি হয়েছে, সেই কারণটা মাথায় রাখবে। এবং দুখানা বড় বড় যুদ্ধ, একটা রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে সম্প্রতি, এবং ইসরায়েল প্যালেস্তাইনকে অ্যাটাক করেছে, এই দুখানা নিয়ে প্রশ্ন আসতে পারে। নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন, নিহন হিদায়ঙ্কো, এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। গত বছরের কোশ্চেন ছিল টেস্টে হাইয়েস্ট নাম্বার অফ সেঞ্চুরি এই মুহূর্তে কার রয়েছে, বা সবচেয়ে বেশি সংখ্যায় 200 রান কে করেছেন, এরকম প্রশ্ন একখানা কোশ্চেন ছিল। তো এবারে কোশ্চেন আসতে পারে যে টি20তে সবচেয়ে বেশি সংখ্যায় 6 মারার রেকর্ড কার কাছে আছে। সম্প্রতি রোহিত শর্মা 200খানা 6 মারবার রেকর্ড করেছেন এই টি20 ওয়ার্ল্ড কাপেই, তো সেই জন্য তার নামটা পরীক্ষাতে আসতে পারে। এবং রোহিত শর্মা, MS ধোনি, বিরাট কোহলি, KL রাহুল, এই চারটে নাম পিএসসির খুব পছন্দের নাম। এবং মৃণাল সেন, সত্যজিৎ রায় যেমন মানে পছন্দের মানে কি বলবো যে ডাইরেক্টর, সেরকম ভাবে মৃণাল সেনের সম্পর্কেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যে সম্প্রতি সৃজিত মুখার্জি পরিচালিত একটা সিনেমা, নাম হচ্ছে পদাতিক, তো সেটা কিন্তু মৃণাল সেনের জীবনের ওপরে একটা বায়োপিক বলতে পারো। আবার অঞ্জন দত্তের পরিচালনায় একটা সিনেমা বেরিয়েছে, তার নাম হচ্ছে চালচিত্র এখন, সেটাও কিন্তু এই মৃণাল সেনের ওপরই একটা ট্রিবিউট। তো এই দুটো সিনেমার নাম কিন্তু মৃণাল সেনের ওপরে পরীক্ষায় আসতে পারে, এবং তোমাদের কাজ হবে মৃণাল সেনের মুভিগুলো কি কি ছিল দেখে রাখা, যাদের মধ্যে দেখবে যে খারিজ বলে একটা সিনেমা বারে বারে পিএসসির পরীক্ষায় এসছে, বা হচ্ছে খণ্ডহর বলে একটা সিনেমা বারে বারে পিএসসির পরীক্ষায় এসছে, জেনেসিস বলে একটা সিনেমা বারে বারে পিএসসির পরীক্ষায় ঘুরে ফিরে এসছে। এবং সঙ্গে সঙ্গে বলবো যে ইন্টারভিউ বলে একটি সিনেমা, এবং ক্যালকাটা 71, এই
পাঁচখানার মধ্যে একটা মৃণাল সেন থেকে পাবেই পাবে। সত্যজিৎ রায়ের সিনেমার নামগুলো ভালো করে দেখে নেবে, যার মধ্যে 1 নম্বরে পড়বে হচ্ছে পথের পাঁচালী, সালটা হচ্ছে 1955। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জিকে গুলোর মধ্যে কিন্তু অনেকগুলো জিকে তোমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কমন পাবে, কারণ এগুলোরও কিন্তু অ্যাকচুয়ালি বিগত 2 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বেস করে তৈরি করা জিকে। ওকে, তো এই মোটামুটি আমাদের রিভিশন ক্লাস। আমি পরীক্ষার আগে তোমাদের ঘাড়ে বেশি বার্ডেন দেওয়ার প্রয়োজন বোধ করছি না, এবং তোমরা খুব ভালোভাবে পারফরমেন্স করবে, খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট জানিয়ে এই সেশনটা আমরা এখানেই ফিনিশ করছি। থ্যাংক ইউ।